আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী শিক্ষক, জামতল ধোবাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা করোনাকালীন সময়ে বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত পাঠদান করছো, পিতামাতার কথা মনোযোগ সহকারে শুনছ, স্বাস্থ্যবিধি মেনে চলছ। এই প্রত্যাশা রেখে আজ আমি তোমাদের নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদে সমাস সম্পর্কে আলোচনা করব। তাহলে তোমরা সবাই আশা রাখি বই পুস্তক নিয়ে বসে আছো। সবাই বই হাতে নাও। তৃতীয় অধ্যায় ষষ্ঠ পরিচ্ছেদ দেখো, সমাস। প্রথমে জানার বিষয় সমাস কি, সমাস কেন আমরা পড়ব। সমাস মানে সংক্ষেপ। সমাস মানে সংক্ষেপ, একাধিক পদ এক পদীকরণ। অর্থাৎ অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়। নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়, তাকে সমাস বলে। কি লিখলাম আমরা বোর্ডে? সমাস মানে সংক্ষেপ, একাধিক পদ এক পদীকরণ, অর্থাৎ অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়, তাকে সমাস বলে। যেমন দেশের সেবা, দেশ সেবা। পিতা ও মাতা, পিতা ও মাতা, পিতামাতা। বিষাদরূপ সিন্ধু, বিষাদরূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। খেয়াল করো, আমরা সংজ্ঞায় লিখেছি যে সমাস মানে সংক্ষেপ করা। এখানে দেশের সেবা, এখানে দুইটা পদ ছিল, এখানে একটা পদের সৃষ্টি হয়েছে, সংক্ষেপ হয়েছে। তারপরে খেয়াল কর, পিতা ও মাতা তিনটি পদ ছিল, পিতা মাতা হয়েছে একটি পদ হয়েছে। বিষাদরূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, এখানে সংক্ষেপ করা হয়েছে। তো সমাসের প্রক্রিয়া সমাসবদ্ধ বা সমাস নিসম্পন্ন পদের নাম হলো সমস্ত পদ। এখানে আমাদের জানার বিষয় আছে যে এই দেশের সেবা, এটা হলো দেশ সেবা, এটা হলো সমাসের ভাষায় এটা সমস্ত পদ বা সমাস নিসম্পন্ন পদ। আমরা আরেক নামে ডাকতে পারি, সেটা হলো সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদকে যখন আমরা একটি বাক্যাংশে পরিণত করি, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা শুনতে পেরেছো যে আসলে এটার নাম হলো কি বললাম আমি? সমস্ত পদ, সমাসবদ্ধ পদ বা সমাস নিসম্পন্ন পদ। সমাসবদ্ধ পদটাকে যখন আমরা একটা বাক্যাংশে পরিণত করব, তখন তার নাম হবে হলো কি? ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তদ্রূপ পিতা ও মাতা এর একটা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য।
বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। এখানে আমরা বলতে পারি এটা হলো ব্যাস বাক্য, পিতা ও মাতা ব্যাস বাক্য, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু ব্যাস বাক্য। তাহলে ব্যাস বাক্যের অপর নাম কি? তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। ব্যাস বাক্যের অপর নামটা হলো আমরা বিগ্রহ বাক্য বলতে পারি, সমাস বাক্য বলতে পারি। যখন সমস্ত পদটাকে যদি আমরা আটা দিকে খেয়াল রাখতে হবে আমাদের, সমস্ত পদটাকে আমরা এই বিষাদ সিন্ধু অথবা পিতা মাতা দেশ সেবায় প্রথম অংশটাকে আমরা আবার অন্য নামে ডাকতে পারি, সেটা হলো পূর্বপদ, আর পর অংশকে বলা হয় উত্তরপদ বা পরপদ। এবং সমস্ত পদকে ভাঙলে যখন বাক্যাংশ তৈরি করা হয় বা ব্যাস বাক্য তৈরি করা হয়, তখন প্রত্যেকটিকে পদটিকে আমরা এক একটি কী বলতে পারি? সমস্যামান পদ বলতে পারি। কী নাম হতে পারে? সমস্যামান পদ। যেমন দেশের সেবা, এটা একটা সমস্যামান পদ, সেবা একটা সমস্যামান পদ। তারপরে বিষাদ রূপ সিন্ধু, তিনটে পদ আছে এখানে, এটা একটা সমস্যামান পদ, রূপ একটা সমস্যামান পদ, সিন্ধু একটা সমস্যামান পদ। তাহলে সমস্যামান পদের সমষ্টি হলো কি? সমাসবদ্ধ পদ, সমাস নিঃসম্পন্ন পদ বা সমস্ত পদ। এখন আমরা আসবো, তাহলে আমরা উত্তরপদ বুঝতে পারছি ইনশাল্লাহ, আমরা পরপদ বুঝতে পারছি, পূর্বপদ বুঝতে পেরেছি। এখন আমাদের আলোচনার বিষয় হলো যে সমাস কত প্রকার। তো আমরা বোর্ডটা ক্লিয়ার করে নেই। এক নম্বরে আছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। দুই আছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস। তিন বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস। চার দ্বিগু সমাস। দ্বন্দ্ব, কর্মধারায়, বহুব্রীহি, দ্বিগু, তৎপুরুষ, অব্যয়ভাব সমাস। তৎপুরুষ সমাস। এবং ছয় অব্যয়ভাব সমাস। ভাব সমাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদের মাঝে আলোচনা করলাম হলো সমাসের সংজ্ঞা জানতে পারলে তোমরা। সমাস কত প্রকার, ব্যাস বাক্য কী, বিগ্রহ বাক্য কী, সমাস বাক্য কী, উত্তরপদ, পরপদ এবং পূর্বপদ সম্পর্কে জানছো। সমসমান পদটা কী। এখন আমরা জানতে পারলাম কিছুক্ষণ আগে যে সমাস হলো 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি, দ্বিগু, তৎপুরুষ ও অব্যয়ভাব সমাস। এখন আমি দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। দেখো, বাংলা দ্বিতীয় পত্রে বইয়ের পেজ নাম্বার 61, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস হলো যে সমাসে প্রত্যেকটি সমস্যামান পদের অর্থর সমান প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যে সমাসে প্রত্যেকটি সমস্যা মান পদের অর্থ সমান প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন পিতা ও মাতা, পিতামাতা। তোমরা বোর্ড দিয়ে খেয়াল করো, আমরা সংজ্ঞায় লিখেছি যে সমাসে প্রত্যেকটি সমস্যামান পদের অর্থ সমান প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। এখানে পূর্বে বলা হয়েছে যে পিতা ও মাতা প্রত্যেকটি এক একটি সমস্যামান পদ। সমাসবদ্ধ পদে এসে পিতা মাতা, এখানে পিতা মাতা বলতে আমরা কাকে বোঝাচ্ছি?
আমাদের পিতামাতাকে বোঝাচ্ছি। তো সমস্ত পদে বা সমাজবদ্ধ পদে, সমাজ নিঃসম্পন্ন পদে একই অর্থ মিন করছে এখানে। অর্থের কোনো এখানে কি ব্যতিক্রম হয়েছে? অবশ্যই না। তাহলে পিতামাতা এখানে যে অর্থ ছিল আমার সমাজবদ্ধ পদ থেকে একই অর্থ প্রকাশ পেয়েছে। অতএব এটি কী সমাস? এটা দ্বন্দ্ব সমাস। যেমন ওহি ও নকুল, ওহি ও নকুল, ওহি নকুল। এখানে লক্ষ্য করার লক্ষণীয় বিষয়, এখানে ওহি মানে কি বোঝায় তোমরা অবশ্যই জানো। ওহি হলো সাপ, নকুল হলো বেজি। তাহলে এখানে সাপ এবং বেজির সমস্ত পদে একই অর্থ প্রকাশ পেয়েছে। অতএব এটা কি আমরা বুঝতে পারলাম? এটা হলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস বিভিন্ন প্রকারে সাধিত হয়। আমরা ৬২ পেজে খেয়াল করতে পারো তোমরা, দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয়। তো প্রথমে আছে মিলনার্থক শব্দযোগে সাধিত হতে পারে দ্বন্দ্ব সমাস। মা বাপ, এখানে মা বাবার সম্পর্কে একটা নিবিড় সম্পর্ক আছে, মিলনার্থকভাবে সংগঠিত হয়েছে। মাসি পিসি, জিন পরি, চা বিস্কুট। তোমরা অবশ্যই জানো যখন আমরা চা খেতে যাই বিস্কুটের কথা মনে পড়ে যায়, তাই নয় কি? তো এগুলো হলো মিলনার্থক দ্বন্দ্বযোগে, মিলনার্থক দ্বন্দ্ব সমাস। দুয়ে আছে বিরোধার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। তাহলে কোথায় কোনটা গেল? প্রথমে গেল হলো ১ নম্বরে মিলনার্থক দ্বন্দ্বযোগে, মিলনার্থক দ্বন্দ্ব। ২ হলো বিরোধার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক, বিরোধার্থক দ্বন্দ্ব। বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। দা কুমড়া, দা কুমড়া, অহিনকুল, স্বর্গ নরক। তো দায়ের সাথে কুমড়ার সম্পর্ক কেমন? অবশ্যই ভালো সম্পর্ক না, এখানে বিরোধ সম্পর্ক। অহিনকুল তোমরা জানো, হয়তো শুনতে পেরেছ যে সাপের সাথে সম্পর্কটা কিন্তু আসলে বেদের সম্পর্ক অবশ্যই সংঘাত আছে, এটা বিরোধার্থক দ্বন্দ্ব। এরপরে স্বর্গ নরক হতে পারে। এবার আমরা আসি হলো ৩ নম্বর আছে বিপরীতার্থক শব্দযোগে। আয় ব্যয়, আয় একটা জিনিস, ব্যয় একটা জিনিস, বিপরীতার্থক দ্বন্দ্বযোগে সমাস। জমা খরচ, ছোট বড়, ছেলে বুড়ো, লাভ লোকসান ইত্যাদি। অঙ্গবাস্তব শব্দযোগে হতে পারে হাত পা, হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ। নাক কান বুক পিঠ, মাথা মুন্ড, নাক মুখ ইত্যাদি। সংখ্যাবাচক শব্দযোগে সহজে আছে, এগুলো তোমার সহজে বুঝতে পারবে। ৭ ৫, ৯ ৬, ৭ ১৭, ১৯ ২০ ইত্যাদি। সমার্থক শব্দযোগে সমার্থক একই অর্থ প্রকাশ পাবে। হাট বাজার, আমরা হাটে গেলে যে জিনিসগুলো পাই, যে পণ্যগুলো পাই, যে উপাদানগুলো পেয়ে থাকি, বাজারে গেলে প্রায় একই জিনিস পেয়ে থাকি। অতএব এটা কী সমাস হতে পারে? এরা সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। যেমন ঘর দুয়ার, কলকারখানা, মোল্লা মৌলবি, খাতা কলম ইত্যাদি। এবার আমরা প্রায় সমার্থক বা সহচরযোগে, যেমন কাপড় চোপড়, পোকামাকড়, দয়া মায়া, ধুতি চাদর। সমার্থক শব্দযোগে। 2টি সর্বনাম যোগে। তো অবশ্যই তোমাদের সর্বনাম সম্পর্কে, পদ সম্পর্কে ধারণা থাকতে হবে। ব্যাকরণের তোমরা জানো যে ব্যাকরণ কিন্তু শিখতে গেলে একটা সাথে একটা কানেকশন থাকে, সম্পর্ক থাকে। তো এখানে আছে কি 2টি সর্বনাম যোগে। সর্বনামটা কি? নামের পরিবর্তে যেটা বসে সেটা হলো কি সর্বনাম। তো সর্বনামটা খেয়াল করো, যা তা, যে সে, যথাতথা, তুমি আমি, এখানে সেখানে ইত্যাদি। 2টি ক্রিয়া যোগে দেখাশোনা, ক্রিয়া, 2টি ক্রিয়া থাকবে। দেখাটাই তোমার ক্রিয়া, শোনাটাও ক্রিয়া। যাওয়া আসা, চলাফেরা, দেওয়া থোয়া ইত্যাদি। 2টি ক্রিয়া বিশেষণ যোগে ধীরে সুস্থে, ক্রিয়া বিশেষণ, যেটা তোমরা ইংরেজিতে তোমরা শিখছো পাস্ট স্পিচের ভিতরে অ্যাডভার্ব আছে, যেমন অ্যাডভার্ব যেটা ক্রিয়া বিশেষণ। ক্রিয়া কখন কীভাবে মানে তার ক্রিয়া সম্পন্ন করে সেটা হলো ক্রিয়া বিশেষণ। যেমন ধীরে সুস্থে, আগে পাশে, আকারে ইঙ্গিতে। 2টি বিশেষণ যোগে 2টি অ্যাডজেক্টিভ থাকবে বা 2টি বিশেষণ থাকবে। ভালো মন্দ, ভালোটাও যেমন বিশেষণ বা অ্যাডজেক্টিভ, মন্দ কম বেশি, পরিমাণ বোঝানো হচ্ছে এখানে। আসল নকল, বাকি বকায়া ইত্যাদি। এগুলো ছাড়াও আরেকটি দ্বন্দ্ব সমাস রয়েছে, সেটা হলো বলি আমরা হলো অলোক দ্বন্দ্ব। সেটা কী দ্বন্দ্ব বলবো আমরা, কী নামে ডাকবো? অলোক দ্বন্দ্ব। খেয়াল করো তোমরা, অলোক দ্বন্দ্ব সমাস নিয়ে কথা হবে। তাহলে আমরা অবশ্যই এতক্ষণ দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ জানলাম যে 11 প্রকার। কী কী জেনেছো তোমরা?
অবশ্যই আশা রাখি বুঝতে পেরেছ। তোমরা প্রথমে জানছো মিলনার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস, তাই নয় কি? ওই চা বিস্কুট বলছিলাম না, চা বিস্কুট, পিতা মাতা, আর যদি বলি দা কুমড়া, এটা কোন দ্বন্দ্ব সমাস হবে? এটা হলো বিরোধার্থক দ্বন্দ্বযোগ সমাস, ঠিক আছে না? তো এখন আমি আলোচনা করবো হলো আরেকটি দ্বন্দ্ব সমাস আছে, সেটা তার নাম হলো অলোক দ্বন্দ্ব সমাস। অলোক দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসে কোনো সমাসসমান পদের বিভক্তি লোপ হয় না। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদের কোনো বিভক্তি লোপ হয় না, তাকে অলোক দ্বন্দ্ব সমাস বলে। অলোক দ্বন্দ্ব সমাস বলে। বিভক্তি লোপ হবে না এ ধরনের সমাসটা হলো, যেমন দুধে ভাতে জলে স্থলে দেশ বিদেশে। যেমন দুধে ভাতে, সমস্ত পদে কি হচ্ছে? দুধে ভাতে হচ্ছে, দুধে ভাতে। জলে স্থলে, জলে স্থলে, জলে স্থলে। তোমাদের মনোযোগ আকর্ষণ করছি আমি এখানে। আমরা সংজ্ঞায় লিখেছি যে দ্বন্দ্ব সমাসের সমসমান পদের কোনো বিভক্তি লোপ হয় না। আমাদের অবশ্যই বিভক্তি সম্পর্কে ধারণা থাকতে হবে। বিভক্তিটা কি? বিভক্তি হলো অনুসর্গের মতো। বাংলা যেরকম উপসর্গ আছে, অনুসর্গ আছে, ইংরেজিতে আমরা কী বলি সেটাকে প্রিফিক্স বলি, সাফিক্স বলে থাকি। তো বিভক্তিটা হলো যে মূল শব্দ থেকে, পদ থেকে মূল শব্দ বাদ দিলে যেটা থাকবে সেটা হলো বিভক্তি। যেমন ধরো দুধ, দুধে, এটা হলো মূল শব্দ হলো দুধ। যদি আমরা পদ থেকে মূল শব্দ বাদ দিয়ে কী থাকে? দুধ। যদি এখানে মূল শব্দটা হলো কি? দুধ, বাদ দিলে কী থাকে? এ থাকে। যেমন সাহেব বিবি গোলাম, এখানে তিনটি পদ মিলে একটি সমস্ত পদ তৈরি হয়েছে, একটি সমাস নিঃসম্পন্ন পদ তৈরি হয়েছে, সমাসবদ্ধ পদ তৈরি হয়েছে। এটা হলো বহুপদী দ্বন্দ্ব সমাস। যেমন সাহেব বিবি গোলাম, হাত পা নাক মুখ চোখ ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা রাখি এতক্ষণ তোমাদের আমি সমাসের সংজ্ঞা, সমাস উত্তরপদ কী, পরপদ কী, পূর্বপদ কী, ব্যাসবাক্য, সমাস বাক্য, বিগ্রহ বাক্য, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা সবাই ভালো থাকবে, শরীরে যত্ন নেবে, লেখাপড়া নিয়মিত করবে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আগামীতে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।